পুলিশ সূর্যর ফোন ট্র্যাক করে ফোনটা বনের ধারে পায়। তারপর সেই ফোনের থেকে এগিয়েই রুডি পর্যন্ত পৌঁছে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় পুলিশ দীপাকে প্রথমে জানায়, ম্যাডাম যেখান থেকে ওনারা কিডন্যাপ হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখলাম একটা গাড়ির নাম্বার জানা গেছে। তখন দীপা বলে, ওই নাম্বারটা নিশ্চয়ই ফলস। তখন পুলিশ বলে, হ্যাঁ ম্যাডাম একেবারে ঠিকই ধরেছেন, ওই নম্বরটা সম্পূর্ণ ফলস। তখন দীপা বলে, ওটা একটা শয়তানের নাম্বার। তারপর দীপা কান্নায় ভেঙে পড়ে। তখন পুলিশ বলে, না ম্যাডাম এক্ষুনি ভেঙে পড়বেন না, আমরা সব রকমভাবে চেষ্টা করব ওনাকে খুঁজে বের করার। এরপর পুলিশের কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পর পুলিশ বলে, ম্যাডাম ওনার ফোন ট্র্যাক করা গেছে, ফোনটা যেখানে আছে আমরা সেখানে যাচ্ছি। তখন দীপা বলে, আমরাও যেতে চাই। তখন পুলিশ বলে, ঠিক আছে আপনারা আপনাদের মতো আসুন, আমরা এগোচ্ছি। তারপর সবাই গিয়ে একটা ফাঁকা রাস্তার ধারে পৌঁছয়। ওখানে গিয়ে কেউ কিছুই ক্লু খুঁজে পায় না। তখন দীপা হঠাৎ সূর্যের ফোনে ফোন করে। ফোনটা করতে দেখা যায় একটা জঙ্গলের মধ্যে ফোনের রিং বাজছে। তখন দীপা গিয়ে ফোনটা খুঁজে বার করে, কিন্তু ওখান থেকে আর কোনোই ক্লু পাওয়া যাচ্ছিল না। এমন সময় দেখা যায় সামনে একটা সিসিটিভি একটা গাছে বাঁধা ছিল। তখন দীপা বলে, ওই একটা সিসিটিভি দেখা যাচ্ছে, অফিসার আপনারা চেষ্টা করুন এই সিসিটিভির ফুটেজটা খুঁজে বার করতে। তখন পুলিশ বলে, ঠিক আছে ম্যাডাম, এটা খুঁজে বার করার চেষ্টা করছি, তবে একটু লেট হবে। এরপর দীপা আবারও কান্না শুরু করে দেয়। পুলিশ তখন বলে, আপনারা ভেঙে পড়বেন না, একটু ধৈর্য ধরুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি, ওনাদের অবশ্যই খুঁজে বার করব। এরপর দেখা যায় উর্মি কুন্তলাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমার দাদাই কোথায়, আপনি কিছু করেননি তো? তখন কুন্তলা বলে, আমার অবস্থা তো তোমার মতো নয়, আমার ছেলে চলে গেছে, আমাকে তো এখন সন্দেহ সবাই করবে। তখন উর্মি বলে, আমি আমার ছেলের কাছে ছোট হয়ে যাব। তখন কুন্তলা বলে, আমার তো ছেলে নেই, আমি কার কাছেই বা ছোট হব? তখন উর্মি বলে, আপনি ঠিক করে বলুন, আপনি কিছু করেননি তো? তখন কুন্তলা বলে, কেন তোমার কি মনে হচ্ছে আমি এসব করতে পারি? তখন উর্মি বলে, হ্যাঁ আপনি সবই করতে পারেন। তখন কুন্তলা বলে, বাহ, এতদিনে আপনার এই মতি হয়েছে। এরপর দেখা যায় রুডি লাবণ্যকে মিল্কশেক খাওয়াতে চেষ্টা করে, কিন্তু লাবণ্য কোনো কিছুতেই খেতে চায় না। লাবণ্য বলে, আমি এটা খেলে ঘুমিয়ে পড়বো, তুমি এই ওষুধ মিশিয়ে রেখেছো, তাই আমি এটা খাবো না। তখন রুডি বলে, দেখো আমি তোমাকে একটা ম্যাজিক করে দেখাচ্ছি। এই বলে সে গ্লাসের জলের রং চেঞ্জ করে দেয়, দিয়ে বলে, তুমি এবার খেয়ে নাও, তোমাকে আমি একটা ম্যাজিক দেখালাম। তখন লাবণ্য বলে, না আমি খাবো না। তখন রুডি বলে, ঠিক আছে আমি আবারও একটা ম্যাজিক দেখাচ্ছি। এই বলে সে একটা লজেন্স বার করে। তখন লাবণ্য সেটাও খেতে চায় না। এরপর রুডি বলে, দেখো আমি একটা শেষ ম্যাজিক দেখাচ্ছি, যেটা তোমার খুব পছন্দ হবে। এই বলে রুডি একটা ছুরি বার করে এবং দেখায় তাকে সূর্যকে যেখানে বস্তা চাপিয়ে রেখেছিল সেই বস্তাটা খুলে সূর্যকে ছুরি মারতে যায়। তখন লাবণ্য ছুটে গিয়ে তাকে আটকায়, বলে, আমি তোমার সব কথা শুনে নেব, তুমি ভালো ছেলের কোনো ক্ষতি করো না। তখন রুডি বলে, তুমি আমার কোনো কথা শোনোনি, আমি কেন তোমার কথা শুনবো? তখন লাবণ্য বলে, আমি তোমার সব কথা শুনে নেব, আমি এক্ষুনি গিয়ে মিল্কশেকটা খেয়ে নিচ্ছি। এরপর লাবণ্য ছুটে গিয়ে মিল্কশেকটা খেয়ে নেয়। তখন রুডি বলে, এই তো সোনামে, সোনামের মতো মিল্কশেকটা খেয়ে নিয়েছো, তোমার এবারে কি ঘুম পাচ্ছে, তোমার কি মাথা ঘুরোচ্ছে? এরপর দেখা যায় লাবণ্য অজ্ঞান হয়ে যায়। লাবণ্যকে শুইয়ে রেখে রুডি এবারে একটা ইঞ্জেকশন নিয়ে সূর্যকে দেয়। সূর্যকে দিয়ে বলে, ডাক্তারবাবু আপনাকে এখন অনেক সময় ঘুমিয়ে থাকতে হবে, আপনি জেগে উঠলে খুব সমস্যা। আমার এক্স শ্বশুরবাবু আর তোমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। না তোমাকে বাঁচাতে পারবে তোমার ওই স্ত্রী দীপা সেনগুপ্ত, না তোমার মেয়ে রূপা সেনগুপ্ত। তারপর দেখা যায় পুলিশ বলে, ম্যাডাম এই সিসিটিভি ফুটেজটা চলে এসছে, আসুন দেখবে আসুন। এরপর পুলিশ ল্যাপটপে ওই ভিডিও ফুটেজটা দেখায়। ভিডিও ফুটেজে দেখা যায় একজন মেয়ে ওই মোবাইলটা বার করে ফেলে দিচ্ছিল, যেটা সূর্যের কাছে ছিল। তখন দীপা বলে, এই মহিলাটিকে, ইনাকে তো আমরা কোনোভাবে চিনি না, ইনি তো মিসকার পরিবারের কেউ নয়, বা কুন্তলার পরিবারেরও কেউ নয়। কুন্তলার এক ছেলে ছিল রুডি, সে তো মারা গেছে, তাহলে ইনি কে? ওই ফুটেজ পাওয়ার পর পুলিশ এবং দীপা সবাই সূর্যকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে এগোতে থাকে। জঙ্গলের পথে একটা ফাঁকা রাস্তায় গিয়ে দেখে একজন মহিলা একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা ছিল আসলে রুডি, যে গাড়ির নাম্বারটা পাল্টে ফেলেছিল। কিন্তু দীপা এবং পুলিশ কেউ তাকে চিনতে পারে না। তখন দীপা সিদ্ধান্ত নেয় ওর সঙ্গে কথা বলবে। তখন পুলিশ বলে, ম্যাডাম আপনারা এখানে দাঁড়িয়ে পড়লেন? তখন দীপা বলে, ওই মহিলা এখানে একা দাঁড়িয়ে আছে, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন পুলিশ বলে, ঠিক আছে ম্যাডাম, আমি গিয়ে কথা বলছি। এরপর পুলিশ গিয়ে রুডির সঙ্গে কথা বলে। রুডি তার পাসপোর্টটা দেখায়। দেখা যায় উনি একজন জার্মানে থাকা মহিলা, যিনি সমাজসেবামূলক কাজের জন্য এই দেশে এসেছেন। তখন পুলিশ এসে দীপাকে এই কথাটা জানায়। তখন দীপা
ঠিক কথা বলতে যাবে ওনার সঙ্গে, কিন্তু ওই মহিলা গাড়ি চালিয়ে চলে যায়, তাই রুডিকে চিনতে পারে না। এরপর দীপা এবং পুলিশ গাড়ি নিয়ে আরও এগোয়। গাড়ি নিয়ে আরও এগোনোর পর দেখা যায় একটা বন্ধ ফ্যাক্টরির কাছে পৌঁছয়। সেখানে পৌঁছে দীপা বলে, অফিসার, এই ফ্যাক্টরির তো শাটার বন্ধ আছে, শাটারটা যে করেই হোক আমাদের খুলতে হবে। তখন পুলিশ বলে, না ম্যাডাম, আমরা শাটার খুলতে পারি না, শাটার খোলার জন্য পারমিশন লাগবে, না হলে আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। তখন সোনা বলে, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি আপনার চাকরি নিয়ে পড়ে আছেন। তারপরে দীপাকে বলে, মা, আমরা কি এখানে বেড়াতে এসেছি? আমরা তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি কেন? আমাদের এখান থেকে এক্ষুনি যাওয়া উচিত। এমন সময় এরপর দেখা যায় জয় বাড়িতে মনমরা হয়ে বসেছিল। তখন উর্মি এসে বলে, কি হলো তোমার? তুমি ওদের সঙ্গে দাদাইকে খুঁজতে বেরোলো না? তখন জয় উর্মির দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন উর্মি বলে, তুমি আমার দিকে ওইভাবে তাকিয়ে আছো কেন? তখন জয় বলে, তুমি আসলে এইসবের পিছনে নেই তো? তখন উর্মি বলে, কী সব যা তা বলছো? আমি কেন দাদাই ক্ষতি করতে যাব? আমি দাদাইয়ের ক্ষতি চাই না, আমি সবসময় দাদাইয়ের ভালো চেয়ে এসেছি। তখন জয় বলে, শুধু দাদাই কিডন্যাপ হয়নি, দাদাইয়ের সঙ্গে আরও একজন ছিল। তখন উর্মি বলে, ও, তোমার সেই অবৈধ মেয়ে? তখন জয় বলে, হ্যাঁ, আমার অবৈধ মেয়ে, আমি ওর বাবা এখনও বেঁচে আছি। আমার মেয়ের আমি কিছু হয়ে যাবে সহ্য করতে পারবো না। তুমি এইসব করেছো, তাই না? ওর বাবা থাকা সত্ত্বেও লাবণ্যকে তুমি অনাথ করে রেখেছিলে, তোমার জন্যই এইসব হয়েছে। তুমি এতদিনে আমার সংসারটাকে তছনছ করে দিয়েছো। তখন উর্মি বলে, কি যা তা বলছো? তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তখন জয় বলে, হ্যাঁ, আমি তো খারাপ ছেলে, আমি তো সবসময় সীমাই ছাড়িয়ে যাই। আমি এই সংসারে কিচ্ছু করতে পারিনি। এতদিন ছিল মাকে ভয় করে এসেছিলাম, তারপরে দাদাই বৌদিদিকে ভয় করে এসেছি, এখন আবার তোমাকে ভয় করতে হচ্ছে, এরপর আমার ছেলেকে ভয় করতে হবে। আমার জীবনে কোনো মূল্যই থাকলো না, সব কিছু হয়েছে তোমার জন্য, আমি তোমাকে শেষ করে দেবো। তখন উর্মি বলে, জয়, এসব কিন্তু ভালো হচ্ছে না, দেখো তুমি কিন্তু তোমার সীমা আবারও ছাড়িয়ে যাচ্ছ। তখন জয় বলে, বেশ করেছি, সীমা ছাড়িয়েছি। এরপর উর্মি চলে যাচ্ছিল, এমন সময় জয় তাকে পিছন থেকে ডেকে বলে, দাঁড়াও উর্মি, আমার যদি দাদাই এবং লাবণ্যের কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিনই ছেড়ে কথা বলবো না। এইসব শোনার পর উর্মি ওখান থেকে চলে যায়। উর্মির মনে মনে জয়কে ভয় হতে থাকে, কেননা জয় ভয়ঙ্কর কিছু ক্ষতি করে ফেলতে পারে। এই ভেবে উর্মি ওখান থেকে চলে যায়। এমন সময় জয় মনমরা হয়ে ওখানে বসেছিল। এমন সময় জয়ের ফোনে একটা মেসেজ আসে আননোন নাম্বার থেকে। জয় তখন আননোন নাম্বার থেকে মেসেজটা দেখে ওই মেসেজটা খোলে। মেসেজে দেখা যায় সূর্য এবং লাবণ্য অজ্ঞান অবস্থায় পড়েছিল। এটা দেখে জয় কাঁদতে শুরু করে, বলে, দাদাই, তোর কিছু হতে পারে না, লাবণ্যর কিছু হতে পারে না। এরপর জয় ওই আননোন নাম্বারটায় কল করে, কিন্তু আননোন নাম্বারটা সুইচ অফ আসে। তখন জয় বলে, এক্ষুনি এসএমএস করে নাম্বারটা সুইচ অফ হয়ে গেল, কী ব্যাপার? এই নিয়ে জয় খুব হতদণ্ড ছিল। এমন সময় দেখা যায় দীপা, সোনা, রূপা এবং সবাই চলে আসে। আজকের পর্বের পুরো অংশটা দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পার্ট 2 অংশটি দেখুন, তাহলে আপনাদের পুরো অংশটা দেখা হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে আমরা পুরো অংশটা সমস্ত রূপে জানাতে পেরেছি। যদি ভালো লাগে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।